বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আবার আপনাদের সামনে লাইভে চলে আসলাম আমার ব্রেকিং নিউজগুলো নিয়ে। আপনারা যারা লাইনে আছেন তারা আমার লাইভটিতে যোগ দিন। আমি একই সাথে দুই জায়গায় আমার লাইভটি করছি। আমার পেজ অর্থাৎ ফেসবুক পেজ MA রশিদ রবিন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিন, আমি দুই জায়গাতে একসাথে লাইভটি করছি। তো আমার লাইভে আপনাদেরকে স্বাগতম। যারা লাইনে আছেন তারা লাইভটিতে যোগ দিন। আমি আজকের যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়ার যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো যা হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার ফেসবুক পেজটা দেখছেন MA রশিদ রবিন, তারা আমার পেজটাকে ফলো করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যারা ইউটিউবে দেখছেন তারা দেখতে পাচ্ছেন বার্নিং ইস্যুজ উইথ রবিন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আমি আমার আলোচনা শুরু করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি আমার আলোচনা শুরু করব মধ্যপ্রাচ্য থেকে। আমি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে অলরেডি দখলদার দেশ এবং আমেরিকার মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়ে গেছে। আপনারা জানেন যে দখলদাররা মানে লজ্জাহীনভাবে আমেরিকা দখলদারদেরকে, তো যা হোক, আমেরিকার নগ্ন সাপোর্টের কারণে দখলদাররা এতদিন যে ভয়াবহ হামলা চালাচ্ছিল আমাদের যে পবিত্র ভূমি আছে সেখানে, তো এই হামলার প্রেক্ষিতে আমেরিকা এই নগ্ন সাপোর্টের কারণে কিন্তু আমেরিকার যে সামনে আপনারা জানেন নভেম্বরের দিকে একটা প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। সেই প্রেসিডেন্ট নির্বাচনে মানুষ কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট আছে তাকে লাল কার্ড দেখাতে চাচ্ছে বা তাকে আর মনে হয় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিবে না। তো আমি আলোচনায় শুরু করে দিচ্ছি। তো আমেরিকার এই নগ্ন সাপোর্টের কারণে দেখা যাচ্ছে যে আগামী যে নির্বাচন রয়েছে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন, সেই প্রেসিডেন্ট নির্বাচনে হয়তোবা বর্তমান যে প্রেসিডেন্ট আছে জো বাইডেন, তার হয়তো পরাজয় হয়ে যেতে পারে। এই কারণেই কিন্তু জো বাইডেন এখন তার সুর পাল্টাচ্ছেন, বল পাল্টাচ্ছেন। তিনি এখন জোরে সোরে চেষ্টা করছেন যে কোনোভাবেই এই আক্রমণটা বন্ধ করা যায় কিনা বা এই যুদ্ধটা বন্ধ করা যায় কিনা এবং দখলদার দেশটিকে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন তারা আপনারা তো দেখবেনই, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুরা যেন এই নিউজগুলো দেখতেও শুনতে পারে এবং আমারও সাপোর্ট হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। তো যা হোক, আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। এরই প্রেক্ষিতে কিন্তু বর্তমানে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান যে বর্তমান প্রেসিডেন্ট আছে জো বাইডেন, তিনি দখলদারদেরকে দুটি অস্ত্রের চালান আটকে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো পবিত্র ভূমি আমাদের যেখানে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী সেখানে তারা মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে এই অস্ত্রগুলো ব্যবহার করছে এবং এরই প্রেক্ষিতে তারা এই অস্ত্রের দুটি চালান বন্ধ করে দিয়েছে। এদিকে দখলদার দেশটির প্রধানমন্ত্রী এই ঘোষণা আসার পরে কিন্তু উনি আরও যুদ্ধ তো বন্ধ করেনি, বরং উল্টো খেপে গেছেন। খেপে যেয়ে উনি বলছেন যে আমরা আমাদের যে জাতি বা আমাদের যে দেশ, আমরা কারো অস্ত্র ছাড়া নিজেরাই যুদ্ধ করব বা নিজেরাই হামলা চালাবো, আমাদের কারো অস্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজনে আমরা হাতের নখ দিয়ে যুদ্ধ করবো বলে এরকম একটা ঘোষণা তিনি গতকালকে দিয়েছেন। একটা সংবাদ চ্যানেল, নিউজ চ্যানেলকে এই ঘোষণাটা উনি দিয়েছেন। তো যা হোক, এরপরে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই তাদেরকে থামানো যাবে না। এদিকে মিশরে যে আলোচনা চলছিল দখলদার এবং আমাদের মুক্তিকামী যে সংগঠনগুলো আছে তাদের মধ্যে, সেই আলোচনার এক পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা ভেঙে গেছে, অর্থাৎ কোনো যুদ্ধবিরতি এখন পর্যন্ত হওয়া সম্ভব হয়নি। এর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা বন্ধ হয়ে গেছে। মিশর থেকে আমাদের যে প্রতিরোধকামী যোদ্ধারা তারাও ফিরে এসেছে, তাদের দলও ফিরে এসেছে এবং যে দখলদার বাহিনীর যে প্রতিনিধি ছিল তারাও কিন্তু ফিরে এসেছে। তো যা হোক, এই অবস্থাতে এখন কিন্তু যে যুদ্ধ যেখানে হচ্ছে আমাদের যে শহরটি, এই শহর পবিত্র শহর। আপনারা জানেন যে আমাদের পবিত্র ভূমিতে 5টি শহর আছে। একটা হচ্ছে উত্তর গা, ওই যে যা, এবং একটি হলো গাজাস ওই যে শহর আছে যা সিটি, এবং আরেকটি হচ্ছে দেইর আল জোর, আর একটি হচ্ছে
খান ইউনুস এবং আরেকটি হচ্ছে রাফা, এবং সর্বশেষ যে শহরটি এখনো অবশিষ্ট আছে অর্থাৎ যেটি এখনো ধ্বংস হয়নি রাফা, তাছাড়া বাকি চারটি যে শহর ছিল বা চারটি অঞ্চল ছিল সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। তো যাই হোক, এখন দখলদার বাহিনী যে রাফা ক্রসিং আছে, রাফা ক্রসিংটা দখল নিয়েছে এবং সকল প্রকার ত্রাণ আসা তারা বন্ধ করে দিয়েছে। এবং এই বন্ধ করার প্রেক্ষিতে কিন্তু এখন আমাদের যে পবিত্র ভূমি আছে সেখানে কিন্তু এখন একটা দুর্ভিক্ষর মতো অবস্থা শুরু হয়ে গেছে, মেডিকেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এরই পাশাপাশি আমাদের ভূখণ্ডের যে সবচেয়ে বড় যে হাসপাতালটা ছিল আল শিফা হসপিটাল, এই আল শিফা হসপিটাল থেকে আরও তৃতীয় আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং এখানে এখন পর্যন্ত 59 জন মানুষের লাশ পাওয়া গেছে। এই 59 জন লাশকে কিভাবে কি করা হয়েছে বা কি কারণে হত্যা করা হয়েছে এরকম কোনো ব্যাখ্যা কিন্তু এখনো দখলদার দেশটি বা দখলদার বাহিনী দেয়নি। তো যাই হোক, যুদ্ধ চলছে, যুদ্ধ আমার মনে হয় সামনের দিনগুলোতে আরো ভয়াবহ উপায়ে চলবে। এবং এখন আমরা যে সংবাদ পাচ্ছি দেখা যাচ্ছে যে এখন বহু হতাহতের সংখ্যা চলে আসতেছে। একটি বিল্ডিংয়ে গতকাল হামলা হয়েছে এবং সেই বিল্ডিংয়ে যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার ফলে একই পরিবারের 12 জন নিহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। আরেকটি জায়গায় 7 জন নিহত হয়েছে, এই সংবাদটাও আমরা গতকালকে পেয়েছি। এই 12 জনের মধ্যে যে বিল্ডিংয়ে 12 জন নিহত হয়েছে সেই 12 জনের মধ্যে নারী ও শিশু রয়েছে, এখানে কোনো বয়োবৃদ্ধ মানুষ বা কোনো পুরুষ মানুষ ছিল না। তো যাই হোক, এই আক্রমণগুলো দখলদাররা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যার জন্য চালাচ্ছে। এর পাশাপাশি আমাদের যে প্রতিরোধ সংগঠন রয়েছে তারা বলেছে যে সারা পৃথিবীর সবাইকে, সকল বিবেকবান মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যাতে এই হামলা বন্ধ করা যায়। এবং তারা মিশরকে বলেছে যে মিশরের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটি একটি বড় হুমকি হিসেবে কাজ করছে। যখন তারা রাফা ক্রসিংটা দখল করেছে, অর্থাৎ ফিলাডেলফি ক্রসিং যখন তারা দখল করেছে, এই ফিলাডেলফি ক্রসিংটাও দখল করার ফলে কিন্তু যে মিশর আছে মিশরের সাথেও কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং মিশর একটি বিপদের মধ্যে রয়েছে। যে কোনো সময় মিশরের মধ্যে হামলা হতে পারে এমন কথা কিন্তু আমাদের প্রতিরোধকারী সংগঠন পক্ষ থেকে বলা হয়েছে। যাও, এখন আমি এই অবস্থায় আক্রমণ কোনোভাবেই বন্ধ হচ্ছে না, দখলদার দেশটি বারবার আক্রমণ চালাচ্ছে। এদিকে গতকালও আমাদের যে প্রতিরোধ সংগঠন আছে, প্রতিরোধ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে মাতৃভূমি আছে সেখান থেকে আশকেলন এবং কারেম শিলম যে শহরটি আছে যেখানে দখলদার বাহিনী প্রচুর পরিমাণ ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম মজুত করেছে, সেখানে কিন্তু মুহুর্মুহু হামলা চালিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এদিকে লেবাননের হিজবুল্লাহর হামলা হয়েছে। লেবাননের হিজবুল্লাহ হামলার ফলে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে দখলদার দেশটিতে এবং বলা হচ্ছে যে এই ক্ষয়ক্ষতিটা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বড় একটা ক্ষয়ক্ষতি বলে তারা বলছে। যা হোক, এই হামলার ফলে দখলদার দেশটি দুটি ফ্রন্টে যুদ্ধ করছে। এছাড়াও আরেকটি ফ্রন্ট যেখানে সমুদ্রের কথা যদি আমরা বলি, সেখানে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা হামলা চালাচ্ছে এবং তারা ইয়েমেন গতকালকে 3টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং আজকেও বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এবং এই হামলায় তারা বলছে যে অনেক ক্ষয়ক্ষতি তারা করতে পেরেছে, এরকম ঘোষণা তারা দিয়েছে। এদিকে আমেরিকা ফিলিপাইনে একটি মহড়া শুরু করেছে। সেই মহড়ায় ফিলিপাইনের একটি পুরাতন জাহাজকে চায়না জাহাজের রূপ দিয়েছে এবং চায়না জাহাজের রূপ দিয়ে সেটাকে মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে ডুবিয়ে দিয়েছে এবং এটাতে তারা বলার চেষ্টা করেছে যে চীন যদি আমাদের সঙ্গে লাগতে আসে তাহলে কিন্তু আমরা চীনকে ছেড়ে কথা বলবো না। এবারে আমি চলে যাবো আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপে কিন্তু আপনারা জানেন যে এতদিন ভারতের 97 জন সৈন্য ছিল এবং মালদ্বীপের যে চীনপন্থী যে প্রধানমন্ত্রী আছে ডক্টর মুইজু, তিনি কিন্তু বলেছেন যে এখান থেকে ভারতীয় সব সেনাকে চলে যেতে হবে এবং এরই পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ 10 তারিখ 10ই মে ছিল শেষ দিন এবং 10ই মের আগেই কিন্তু ভারতীয় 97 জন সেনা
মালদ্বীপ থেকে চলে গেছে ভারতে, এবং মালদ্বীপ এখন ভারতের কোনো সৈন্য নেই। এর পরিবর্তে মালদ্বীপ কিন্তু এখন তুরস্ক থেকে বায়রাক্তার 2 অর্থাৎ TB2 ড্রোন নিয়ে তাদের সীমান্ত বা তাদের সমুদ্র এরিয়াটাকে পাহারা দিচ্ছে, এবং সেই কাজে তারা এটাকে ব্যবহার করছে। তো যা হোক, ভারতের প্রভাব বলয় থেকে আরেকটি দেশ বের হয়ে গেল। এর আগে আমরা জানতাম যে শ্রীলঙ্কা ভারতের প্রভাব বলয় থেকে বের হয়ে গেছে, পাকিস্তান তো বরাবরই ভারতের শত্রু, এবং এখন মালদ্বীপ বের হয়ে গেল। মোটামুটি ভারতকে চারিদিক থেকে চীন ঘিরে ফেলেছে বললেও ভুল হবে না বলে আমি মনে করি। তো যা হোক, এই একটা অবস্থা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায়। শুধুমাত্র এখন আমাদের এগুলো বলতে গেলেও সরকারি অনেক ঝামেলা হয়। তো আমি এটা বলতে চাই না যে আমাদের দেশ কি অবস্থায় আছে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশ কার প্রভাব বলয়ের মধ্যে আছে এবং কি অবস্থায় আছে। তো এটা আপনারা বুঝে নেবেন। তো আমি চলে যাবো একটু পাকিস্তানের খবরে। এখন পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান, তিনি আডিয়ালা জেল থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তাকে ক্ষমা চাইতে, কিন্তু তিনি কোনো প্রকার ক্ষমা চাননি, এবং তিনি বলেছেন যে যারা আমাদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে তাদেরকেই ক্ষমা চাইতে হবে, আমরা ক্ষমা চাইব না। এবং তিনি তার দলের যে বর্তমানে প্রধান রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন গওহর খান রিজভী, সেই গওহর খান রিজভীর মাধ্যমে সংবাদ দিয়েছেন যে সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভিকে তিনি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য বলেছেন, যে আলোচনার জন্য যোগাযোগ করতে বলেছেন। এবং আরিফ আলভি বলেছে যে আমি অতীতেও দলের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি, এবং আবার বিষয়গুলো ঠিক করার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তো যা হোক, এই একটা অবস্থা পাকিস্তানে বিরাজ করছে। এদিকে আমেরিকার একটি ড্রোনটা দেখা গিয়েছিল আফগানিস্তানের আকাশে। এখন আফগানিস্তান বলছে যে এই ড্রোন খুবই শক্তিশালী ড্রোন, MQ-9 রিপার ড্রোন। এই ড্রোনটি আমেরিকার তৈরি, এবং এটি পাকিস্তান থেকে আফগানিস্তানে এসেছে, এবং পাকিস্তান সঙ্গে সঙ্গে এটা রিটেলিয়েট করেছে, অর্থাৎ পাকিস্তান এটার জবাব দিয়েছে এবং বলেছে যে আমাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা বা কোনো ড্রোন আমরা কাউকে উড়াতে দেইনি, বা কোনো বেজ আমরা আমেরিকাকে দেইনি যে আমেরিকা এটা ব্যবহার করে আফগানিস্তানে নজরদারি বা হামলা বা যাই হোক সেটা চালাবে। অপরদিকে ইরান বলেছে দখলদার দেশটি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে, এবং তারা নিরীহ মানুষকে হত্যা করার জন্য রাফা শহরে হামলা চালিয়েছে, এবং এই হামলার যথা উপযুক্ত জবাব প্রতিরোধকারীরা দিবে বলে ইরানের যে সর্বোচ্চ নেতা রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি আশাবাদ প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে এর সমুচিত জবাব প্রতিরোধ সংগঠনগুলো দিবে। এবার আমাদের যে প্রতিরোধ সংগঠনগুলো আছে তারা বলছে যে দখলদার দেশটি যদি রাফায় সর্বাত্মক হামলা চালায় তাহলে আমাদের পক্ষ থেকে আমরা যে জবাব দিব সেই জবাব হবে খুব অত্যন্ত ভয়ঙ্কর। এবং এর পাশাপাশি যে প্রতিরোধকারী সংগঠনগুলো আছে পবিত্র ভূমিতে, তারা সবাই একযোগে আন্দোলন শুরু করেছে, এবং তারা এই আন্দোলনকে স্বাধীনতা আন্দোলন হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ একযোগে সবাই তারা দখলদার দেশটির উপরে হামলা করবে, এবং নিজের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলা তারা অব্যাহত রাখবে, কোনোভাবে হামলা বন্ধ করবে না। এছাড়াও গতকালকে ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘে একটি ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করা যায় কিনা সেই ভোটাভুটি করা হয়। এই ভোটের পক্ষে 194টি দেশ অংশগ্রহণ করেছিল। জাতিসংঘে 194টি দেশ রয়েছে। এই 194টি দেশের মধ্যে 146টি দেশ ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে, অর্থাৎ তারা বলেছে যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া প্রয়োজন। আর এই প্রস্তাবের বিপক্ষে দখলদার দেশটি সহ আমেরিকা সহ 9টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, এবং 25টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। উল্লেখ্য, এখানে বাংলাদেশও কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে ভোট দিয়েছে। এই ভোটাভুটির ফলে ফিলিস্তিনকে এখন থেকে জাতিসংঘের প্রত্যেকটি অধিবেশনে একটি করে আসন পাবে, অর্থাৎ অন্যান্য দেশ যেভাবে জাতিসংঘের প্রত্যেকটি অধিবেশনে একটি আসন পায়, এভাবে এখন থেকে ফিলিস্তিনেও একটি আসন পাবে। এদিকে দখলদার দেশটির যে প্রতিনিধি রয়েছে তিনি বলেছে যে জাতিসংঘ একটি সন্ত্রাসী রাষ্ট্রকে এই সংস্থার সদস্য হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে, এবং এই ভোটাভুটির পরে এই জাতিসংঘের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদকে আবার সুপারিশ করা হয়েছে যেন তারা ফিলিস্তিনের স্থায়ী সদস্য পদ লাভের জন্য বা ফিলিস্তিনের সদস্য পদের জন্য আবার তাদের ভোটাভুটি
ভোটাভুটিতে বা মতামত জানানোর ব্যবস্থা করে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগেও একবার না বেশ কয়েকবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছিল। নিরাপত্তা পরিষদের যে দেশ কয়েকটি রয়েছে তার মধ্যে সবগুলো ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও আমেরিকার ভেটোর কারণে সেই প্রস্তাবটি পাস হয়নি। এখন আবার সুপারিশ করা হয়েছে, দেখা যাক আগামীতে এই সুপারিশের ফলে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় কিনা। এদিকে ইউরোপের 4টি দেশ আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দিবে বলে আমরা শুনতে পেরেছি এবং জানতে পেরেছি। তো যা হোক, এই অবস্থা চলছে এবং পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা চলছে। ও এদিকে আমি আরেকটু স্কিপ করে গিয়েছি যে ইউক্রেন রাশিয়ার খবরটা আপনাদেরকে আজকে আমি দিতে পারিনি। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে এবং গতকালকে রাশিয়া ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের বেশ কিছু এলাকা নতুন করে দখল করে নিয়েছে এবং রাশিয়া বলেছে যে তারা আরও আক্রমণের মাত্রা বাড়াবে এবং যদি ইউরোপের কোনো দেশ এই আক্রমণে অংশগ্রহণ করে তাহলে তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে এবং এই যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ দিবে বলে তারা জানিয়েছে। তো যা হোক, এই একটা অবস্থা এখন চলছে বিশ্ব রাজনীতিতে। আমরা 3য় বিশ্বযুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন নেতাদের একগুঁয়েমির কারণে কোনো কিছুই এখন আর সহনশীলতার পর্যায়ে নেই, সব কিছুই কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। তো যা হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।